সবই সম্ভব করে দিতে পারেন। তো আমরা আসলে কখনো কখনো ভাবি নাই এটা পুরো 1 বছর, কিন্তু মামুন কিন্তু গত বছর মার্চে রোজার সময় আমরা আলাদা হয়ে গেছিলাম। সো আমরা আবার 1 বছর পরে আমরা কিন্তু আবার দুজন মামুনের প্রিন্স কাট সেলুনে আসছি আপনাদের সামনে কথা বলার জন্য, আমাদের কিছু কথা বলার জন্য, আপনাদের কিছু কথা বলার জন্য। মামুন তুমি বলো, কি বলবা বলো দেখি। সবাইকে ধন্যবাদ আসার জন্য। সবাইকে আমন্ত্রণ করেছিলাম আমার প্রিন্স কাট সেলুনে যে আজকে একটা সংবাদ সম্মেলন করব। কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা অ্যান্ড লেলার সাথে হচ্ছে যে ঝামেলাগুলো হয়েছে আমার, আপনারা সবাই অবগত আছেন অবশ্য। মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেটে আসছি, জেল থেকে ঘুরেও আসছি। সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের। সো এখনো মামলাগুলো চলমান আছে, এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা। এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি। আমরা ওর এক চাহিদা হচ্ছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো। ও বললো যে তুমি সরি বলবা, তাইলে আমার চাহিদা শেষ। আমি তারপর সেটা না, আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়েলাইজেশন হবে, তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন। তো ও সেটা রিয়েলাইজ করেছো কি করেছে যে ও রিয়েলাইজ না করলেও আমি রিয়েলাইজ করছি, কারণ হচ্ছে আবার কি ডাইরেক্ট বলো হ্যাঁ না হলে না। তুমি এখন কি ঝগড়া করবো আমার সাথে? লাঠিটা আনছো ভাইয়া? আমি তো নিজেই লাঠি। যাই হোক, আমরা গতকালকে একটা লাইভ করছি, আপনারা দেখছেন লাইভে হয়তো আমরা অনেক কথাই বলছি, অনেক খুনসুটি করছি, এখনো দুষ্টামি করতেছি। আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন, আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন। সো লেলা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে, আমার মানে আমার অনেক হ্যাসেল হচ্ছিল, আমার জীবনে চলাফেরার অনেক মানে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না, বিজনেস করতে পারতেছিলাম না, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছিলাম না, ফ্যামিলি দেখতে পারতেছিলাম, সবকিছুর মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠগড়ায় যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায়। ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি, কি তুমি কি এটা রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে? না, দেখছো কম হয়ে গেছে, শাস্তি কম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আরো শাস্তি দেওয়া, আর কি করবা বলো তারপরে? হ্যাঁ না, আগে বলো, এটা ক্লিয়ার করে নাও, শেষ করি, ধাপে ধাপে শেষ করি। লাইন শেষ করো তারপরে। আচ্ছা, লেলা গতকালকে বলো যে হ্যাঁ আমি রিয়েলাইজ করছি যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলছি, এখন ওভার অনেক শাস্তি হয়েছে। সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সবকিছু সর্ট আউট করা যায়, তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, ও জব করে, সো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে। সো ওরও কিন্তু যেতে হয় ডেটে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, ওরও একটা হ্যাসেল, আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে, আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা সর্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে, মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস। মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো, মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সবকিছু বলে দিল। তারপর আমরা কথা বললাম, ও বললো যে ঠিক আছে তুমি সরি বলবা, তুমি রিয়েলাইজ করছো যেহেতু তুমি সরি বলো, তাহলেই হলো, আমার আর কিছু লাগবে না, আমি মামলা তুলে ফেলতেছি। তুমি কি আসলে রিয়েলাইজ করেছো? হ্যাঁ আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই এক হাতে তালি বাজে না, আমি কিছু একটা ভুল করেছি, এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর তোমার সাথে আসল কষ্টটা তো তুমি কষ্ট দিয়েছো, সেটা রিয়েলাইজ হয়েছে তো না? হ্যাঁ রিয়েলাইজ হয়েছে, তোমাকে কষ্ট দিয়েছি, এখন তুমি রিয়েলাইজ করেছো তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো, তুমি যে দ্বিগুণ কষ্ট দিয়েছো, সেটা কি রিয়েলাইজ করেছো তুমি? আচ্ছা ও শেষ করো। আচ্ছা যাই হোক, একজন করে শেষ করি, তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আর আজকে আপনারা সবাই না, ও শেষ করুক, আমি বলি তারপরে। জি বলেন। না, কোশ্চেন পরে। আচ্ছা কোশ্চেনে পরে যাই। আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি। আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে, প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব। আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, ভালো কিছু আসবে। আচ্ছা কোশ্চেন পরে, আমি বলি। সো যেটা হয়েছে যে
আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি ফোকাস করলো মামলাটার দিকে, বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট কজটা। মামলা কখন হয়? যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা ক্রাইম, কোনো একটা দোষ, কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে, তখনই কিন্তু একটা মামলা হয়ে যায়। তো মামুন আমাকে কষ্ট দিয়েছে, মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল সারা 4 বছর ভালোবাসার পরে। তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। তো একটা স্টেজে 1 বছর পরে যখন মামুন আমাকে বলল যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা, তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তো তুমি করি না আগে কেন। ক্ষমাটা চাও না এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে। এটাও সে রাজি হয়েছে। তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে, কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে, এখনো তুলে নিবে যেহেতু বলেছে, ইনশাল্লাহ তুলে নিবে। বলেছি যখন তখন তুলে হ্যাঁ, নিব। এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটাই আমার চাওয়া ছিল ওর কাছে, আর কোনো কিছু চাওয়া নেই। ওর কাছে চাওয়া ছিল যে 2টা কেস যেন উইথড্র করে ফেলে, এন্ড ও এগ্রি করছে যে ও উইথড্র করবে। থ্যাংক ইউ সো মাচ লাইলাকে। আর আমি কিন্তু তোমাকে সরি বলছি, তুমি কিন্তু এখন সরি বলো নাই আমাকে। আচ্ছা, আমি মামুনকেও সরি বলছি, কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে তুমি পারে, এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয়, তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবার ফাঁকার মধ্যে আমার সবাই দিছো। ওই নামে ডাকেন না। এটা বলো। আচ্ছা, আমরা কিন্তু সরি টপিকটা কিন্তু আবার অ্যাভয়েড করে গেছি। তো মামুনে কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে এবং সে সরি হয়েছে। সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ। আমরা দুজনকে সরি বলেছি, দুজনের যেসব ওর কমপ্লিমেন্ট থাকবে ছিল সেগুলো আমরা উইথড্র করেছি। এবং আমি বলেছি মামলা রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায়, যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব। এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আমার প্রতি সরি, সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারোর সাথেই আর এরকম করবে এখন না। তুমিও সরি বলো। বলছি তো বাবু। না, সুন্দরভাবে। আচ্ছা বাবু, আমি সরি। তুমি এত কমপ্লিকেটেড আচ্ছা, করো জানতে কেন? চাই, sorry। হ্যাঁ, সরি কেন সরি সেগুলো বলো, ডিটেইল বলে বলো একদম। আমিও যেহেতু ডিটেইলি সরি বলছি, তুমিও ডিটেইলি সরি বলো। বলো। আচ্ছা বাবু, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক সরি। কি করার জন্য সরি? কি প্যারা দেওয়ার জন্য? অনেক প্যারা দিয়েছি ওকে। তুমি তো বলনি আমাকে মারছো। আচ্ছা, আমিও বলছি। আচ্ছা, এখন প্রশ্ন না, এখন হচ্ছে আমাদের ভাই আগে কথা। আচ্ছা ভাই, আমাদের এত সময় নেই তো, আমাদের ইফতারের সময় হয়ে যাবে। আমরা ইফতার আপনাদের জন্য আয়োজন করছি, সমস্যা নেই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনারা টেনশন নিয়েন না, আপনাদের সবার ইফতারের ব্যবস্থা করছি। মাসুদ ভাই, একটা প্রশ্ন। আপনি যে মামলাটা উঠানোর জন্য, এটা কি মামলা উঠানোর জন্য ঠিক হয়েছে? আবার যখন মামলা উঠানো হয়ে যাবে তখন কি আবার আগের মতন হবে কিনা, এটার দায়িত্ব কি আপনি নিচ্ছেন? আসলে মামলা ওঠানোর ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সাথে কখনো যায় না। আর আপু যেহেতু অনেক বুঝে, মামনের একটু শিক্ষার দরকার ছিল। আমি যেটা বলবো, এটা মামলা না, কিছু আঘাত, ভাই ব্যাকগ্রাউন্ড থেকে একটু সাউন্ড করেন না ভাই, একটু চুপ থাকেন না আপনারা। কিছু আঘাত থেকে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পায়। এটা হচ্ছে মামনের জীবনের অনেক বড় একটা শিক্ষা। তো আপু যেটা করছে, আমি আপুকে আমি এটার জন্য আমি স্বাগতম জানাই। তো এটা মামনের দরকার ছিল জীবনে। কিন্তু কথা আসতেছে বারবার মামলার কথা, যে মামলা উঠাই ফেলবে। মামলা উঠানোর জন্য কি ভালোবাসা আপনি বলেন? বারবার কথা বলতেছেন তো মামলা নিয়ে। অবশ্যই আপু যেহেতু বলেছে, আর আপু এক কথার মানুষ, হয়তো আপনারা অনেক সময় ভাবতেন যে আপুর সাথে আমার ঝগড়াঝাটি, মামুন যখন জেলে গেছে, জেলের আগে থেকে কন্টিনিউ আপুর সাথে আমার কথা হইতো। তো কখনো এটা বলে নেই। আপু বারবার
একটা কথাই বলছে যে মামুনের একটু শিক্ষার দরকার ছিল, আমি তাকে একটু শিক্ষা দিচ্ছি। কখনো রাগ বা অভিমানী আবার কি প্রিন্স মামুনটি পোল্ট্রি নেবে নাকি অনেকে প্রশ্ন করছে। পোল্ট্রি নেওয়ার তো এখানে পোল্ট্রি নেওয়ারও কিছু না। শুনেন, আপনাদের এখানে হচ্ছে আমরা কথা বলছি শুধু মামলা সংক্রান্ত নিয়ে। মামলাটার জন্য আমরা মামলা নিয়ে আজ মামলার যে বিচারের অবস্থাটা ছিল সেটা আমরা নিজেরা মিউচুয়াল করে ফেলছি। সেটা তুমি বলো এটা। আপনাদের দুজনের আজকের সম্পর্ক দেখে মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনাদের কনসেন্ট ছিল, সম্পর্কের কনসেন্ট ছিল, আপনারা একসঙ্গে থেকেছেন এবং সেই কনসেপ্ট উপেক্ষা করে আপনার সাউন্ড শুনলে তো হবে না, এত উনি কোয়েশ্চেন করছে, ওনাটা বলেন। আপনাদের আজকের সম্পর্ক দেখে মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের কনসেপ্ট ছিল এবং এটা বোঝাপড়ার মাধ্যমে আপনারা সম্পর্কটা গড়েছেন। সেই বোঝাপড়া উপেক্ষা করে হঠাৎ করে আপনি একটা ছেলের নামে ধর্ষণের মামলা করলেন এবং আজকে আবার মিলে গেলেন। এ থেকে একটা জিনিস স্পষ্টত প্রমাণিত হয় যে মামুন আপনাকে রেস্ট করেন না। আপনি কেন মিথ্যা মামলাটা করেছিলেন সেটা আমরা জানতে চাই। আচ্ছা, প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না। মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের কনসেন্টটা ছিল একটা প্রতিশ্রুতিমূলক। সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা 9(1)(4) নম্বর ধারায় 1860 সালের ল অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায়। সেটা আপনাকে জোরপূর্বক নাও হতে পারে, আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে। তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে। তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিতও হয়নি যে মামলা মিথ্যা না সত্যি। এটা যেহেতু চলমান, এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে হয়েছে, কিন্তু তদন্তে এটা প্রমাণিত হয়েছে। মামুন ভাই, আপনাকে জানতে চাই, একটা সম্পর্ক করলেন এবং সেখান থেকে বের হয়ে গেলেন, এখন আবার মামলার জন্য আচ্ছা, আমি লাইলা এবং মামুনকে ভাইয়া বলেন। অমৃত শেষ করেন। মামুন, এখন আপনার কথা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আপনি মামলার চাপে, মামলার প্রেসারে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, সেখান থেকে আবার এক হচ্ছেন। আমরা ওই একই প্রশ্নটাই করতে চাই, এই মামলাগুলো উঠে গেলে আবার আপনারা একটা ধরনের সমস্যা ক্রিয়েট করবেন কিংবা সাউন্ড হলে তো আমি কথা বলতে পারবো না। এত সাউন্ডের মধ্যে তারপর আমি কথা বললে আপনারা বুঝতে পারবেন না কথাটা। এই ভিতরে কারা কথা বলতেছে চুপ করতে বলো, পিছনে কারা কথা বলতেছে তাদেরকে চুপ করতে বলো, আর যারা কথা বলছে তাদেরকে এখান থেকে বের করে দাও। হ্যাঁ বলেন। আচ্ছা, এগুলা অনেক সিরিয়াস কথা, এর মধ্যে কেউ কথা বলে না, সাইড থেকে পিছন থেকে এগুলা ডিস্টার্ব ফিল করতেছে। হ্যাঁ, আপনারা এখন আজকের যে সম্মেলনটা আমরা করেছি, সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে, সেই মামলাগুলো এখনো চলমান আদালতে। মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার, আর ওরকম কিছু বুঝিও না যে মামলা নিয়ে কথা বলবো আমি। হাই এডুকেটেড পার্সন না আমি, আর ল নিয়ে অত পড়াশোনা করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে। আমি তো যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি। তো মামলা নিয়ে যে কথাটা হলো, এখনো মামলাটা চলমান। যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে। একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা। আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু যেন একটা মামলা না খায়, আমার শত্রু যেন বিপদে না পড়ে, আমি এই দোয়া করি। কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন। ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না, এগুলো খারাপ এক্সপিরিয়েন্স, এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে। সো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না, ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না। সো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে, আমার ভাই একটা জীবন আছে, আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার ভাইয়ের সংসার আছে, আমার বিজনেস আছে, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আমার টাকা ইনকাম করতে হয়, আমার ফ্যামিলিটাকেও রান করতে হয়, সেই টেনশন থাকতে হয়। তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই, হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে, না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে, মানে ওয়ারেন্ট বের হয়ে যাবে, আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে। সো তখন কি হবে, আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে, অনেক বড় একটা চাপ চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয়, সবসময় আতঙ্ক কাজ করে। আমি কোথাও ঘুরতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলা
মামলাগুলোর কারণে। সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে। যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওরও অফিস আছে, ওরও ফ্যামিলি আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে, ওরও একজন সিঙ্গেল মাদার, সো ওর অনেক প্রেশার আছে। এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল 8টা বাজে 9টা বাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কোথায়, আদালতে। সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি। ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে, ও শাস্তি দিতে পারছে, শাস্তি দেওয়া হয়ে গেছে, আমি জেল থেকে ঘুরে আসছি, এটাই তো আমার অনেক বড় একটা শাস্তি, আমার জীবনের সবচেয়ে বড়। হ্যাঁ, রিয়েলাইজেশন হোক, তারপর তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে। আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা। এটা আমার আমি জীবনে থানা হাজতেও যাই নাই, যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি 20-25 দিন থেকে আসছি, সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ। তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি। আমরা রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচ আপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে এই ডিফিকাল্টিস গুলো। উনি প্রতিশ্রুতির কথা বলেছেন, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করে? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। আর এখানে কোনো কন্ডিশন নেই আমাদের। তোমার কোনো কন্ডিশন আছে? না, এই মুহূর্তে তো আমাদের কোনো কন্ডিশন নেই। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। সো আমি চাইছি এইটাই, যে আমাদের যে কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে। সো আমি একটু শেষ করি ভাইয়া, আমি একটু শেষ করি। সেম পেরেশানি থাকে, এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা, আবার সবকিছু বলা। আমরা যদি যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নর্মাল লাইফটা লিড করতে পারবো, সেই সব প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি। ওর কাছে বলছি আমি, তো ও বলছে। আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার। তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে। তো মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি, এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটার কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে, সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে। তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমিও তোমাকে আমাদেরকে দেখে, আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন না। একটু সাইলেন্ট, একটু প্লিজ একটু জানতে চাই। সেটি হচ্ছে, আপনি বললেন আপনাদেরকে দেখে শিক্ষা নিতে। আসলে আপনি একজন মুসলিম, মামুন একজন মুসলিম, আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে থেকেছেন এবং আপনি তাকে ধর্ষণ মামলা দিয়েছিলেন। এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে। এখন আপনারা আবার এক হচ্ছেন। আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ? আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবে না আপনাকে, যেহেতু 18 ক্লাস, সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার। এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? আচ্ছা, প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটার ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে, এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি, সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজই ছিল এটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যদি বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। মামুন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু আপনি কি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন যে আপনি বিবাহ বহির্ভূত মুসলিম কান্ট্রিতে এইভাবে অবৈধভাবে মেলামেশা করেছেন এবং সেটির জন্য মামলাও করেছেন? আপনি কি এটা ভুল স্বীকার করছেন? প্রথম কথা মুজাহিদ ভাই, সমাজের কাছে আপনি ভুল স্বীকার করে সরি বলছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু
রেজ হয়েছে ওখানে। So, এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা আচ্ছা, দেখেন, আমরা মামলা হ্যাঁ, মোকদ্দমার তো কথা আর না যাই, এটা সেগুলা কিন্তু- এটা কিন্তু clear করে ফেলছি যেহেতু একবার। এখানে কনফ্লিক্ট রেজ হয়েছে দেখেই কিন্তু মামলা হয়েছে। না, মামলা মোকদ্দমায় যে আর ডিফিকাল্ট করতে চাই না বিষয়টা। অনেকে ফলো করে যেহেতু শুনেন, যেহেতু আমরা মাত্র আমি একটু বলি আপনি একটা কথা বলবেন, আপনি কি বাধ্য হয়েছেন লাইলার কাছে ফিরতে? আপনি কি বাধ্য হয়েছেন? না না, লালার কাছে ফিরতে আমরা তো ফিরিনি, আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লালার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবট্টায় মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব, একসাথে কাজ করতে পারবো। সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই। আমরা শুধু একজন ভালো বন্ধু এখন। লাইলা একটু আগে আপনি বললেন তাহলে আপনারা তাহলে এটাই মেসেজ দিয়েছেন, আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জি। জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা solution সেটা এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাল্লাহ খুব সুন আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো and নিজেদের মতো লাইফ লিড করবো। প্রমোট করছেন যে একজন তাকে কিন্তু আপনার ভাষ্যমত ধর্ষণ বলা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে ভিজুয়ালে আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? তাহলে আমাদের প্রতিটা ধর্ষক কি শুনেন, ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হয়েছে সেগুলো সেটা এক different, না, different এগুলো issue, ডিফারেন্ট। different আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা সেটা করতেছেন, হচ্ছে বলপূর্বক হ্যাঁ সেটা হ্যাঁ জোরপূর্বক ধর্ষণ করা, আমাদের জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা, এবং ও সাকসেস, ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। এন্ড আমি অনেক মানে হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে, আপনারা জানেন ভাই, সবকিছু আপনার একটা মিলিয়ে। কোশ্চেন ছিল মামুন বাধ্য হয়েছে কিনা। মামুনকে আমি কোনো জোর করিনি, হ্যাঁ আপনি বাধ্য করেছেন কিনা মামুনকে? আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি। এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার চেষ্টা করছি। জি এখানে একটা মামুনের কাছে প্রশ্ন, জি সেটা হলো আপনি ইতিপূর্বে লালাকে মানে হাত তুলছেন এবং আজকেও লাঠি চার্জ করার কথা বলছেন। এছাড়াও আপনি এখানে যারা চিল্লাইছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলছেন। ঘাড় ধাক্কা দিয়ে না, আমি বলছি তাদেরকে বের করতে। এটি কবে নাগাদ আপনার চেঞ্জ হবে? এটা আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত চেঞ্জ হবে, কারণ এটা আমার সৎ অ্যাটিটিউড, এটার মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই। আমি এখানে বলছি, আপনারা দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে একটু পরে, আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা শুনেন, ভাইয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একদম ভিত্তিহীন, তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা, অনেকে লাইভও আছে, এই জিনিসটা অনলাইনে যাবে। সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে, আমি যে কথাটা বলছি, যারা কথা বলছে, যারা কলহল করছে, যারা পিছনে কিচিমিচি করছে, এখানে অনেক মানুষ রোজা আছে, বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না, এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা, এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি, যারা কলহল করছে, যারা উশৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন, তাদেরকে এখানে রাখা দরকার নেই। না না, এই কথার যুক্তি আছে, আপনার কথার কোনো যুক্তি নাই ভাই, আমার কথা যুক্তি আছে। তারপর বলেন। অনেকে বলছে মামুনে বিএমডব্লিউ কেনার পর তেল কেনার টাকা নাই, যেই কারণে আবার লাইলার সাথে তেল কেনার জন্য একত্র হলো, এটা কি সত্য না মিথ্যা? এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, এটা মানুষের পয়েন্ট অফ ভিউ হতে পারে। এখন একটা এক্সাম্পল হচ্ছে, আপনি যখন প্যান্ট বানাবেন, সুসু করা জায়গা কিন্তু বানাই প্যান্ট বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি, তেল ভরার ওইরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি। দুধ দিয়ে গোসল করছিলাম যে লাইলা পাশেও দাঁড়াবো না, লাইলার সাথে কথা বলবো না, একটা বিষয়, গোসল করে হ্যাঁ ওর সাথে তো আর আমি আর ওই আগের রিলেশনে ব্যাক করি নাই। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে, আমার লাইফটাও ডিফিকাল্ট হয়েছে, এটাও সমাধান করতে।
আমার লাইফ ডিফিকাল্ট হয়েছে। তোমার কাছে মজাই লাগতেছিল না, না আমার কাছে কাকগুলো মনে দৌড়াদৌড়ি হয়েছে, করতে? আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল। আচ্ছা, মামলা সংক্রান্ত কথা আমি না বলি আমরা। হ্যাঁ, কারণ ছিল যে বেশি কথা বলবো না। অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাব, আমি পুলিশ স্টেশনে যাব, আমি হ্যাসেলের শিকার হব। স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই তুমি stage একজন এসেও- জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? হ্যাঁ? তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি? কি এখন কি পয়েন্ট দিতে চাও? কি ব্রিফ দিতে চাও? মামলাই এখন মামলা দিবা? এখন একটা প্রেম করবা, প্রেম করে ব্রেকআপ হয়ে গেলে মামলা দিতে না, না, হবে? কেন এটা তো প্রেম করে breakup তাহলে হওয়ার এইসব হয়। কথা টপিক বাদ দাও, বাদ দিতে বলছি বাদ দাও। বলো ভাই, কি বলো? বলেন ভাই, আমরা সবাই ইফতার করবো একসাথে ভাই। সবাই আস্তে ধীরে একটু, সবাই কিন্তু রোজা রাখছে, বেশি কথা আমিও বলতে পারবো না, আপনারা অনেক কথা বলতে পারবেন না ভাই। জি, বসবাস করে এটা বলি নাই, ও দুইবার বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে দুইটা সেটা বলছিলাম, Divorce এর কথা তো বলো না। বলি নাই? আচ্ছা, দুইটা বিয়ে করছে, দুইটা ডিভোর্স হয়েছে, বলে দিচ্ছি শেষ। কি কি বলতে হবে বলেন, কি বলতে হবে? আমি আমার লেখা দেন, আমি সব বলবো, কোনো সমস্যা নেই আমার। এক হাজবেন্ড নিয়ে দুই তুমি বলো তো, ঠিকই বলো, তুমি খুশি হবা? তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবো, কিছু লাগবে? এই ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায়, তুমি এটা মাথায় নিতে পারবা না। তা আমি তো লালার কাছে যাই নাই, লালাকে আমার কাছে নিয়ে আসছি। এটা আমার প্রিন্স কাট সেলুন ব্রো, আমার প্লেস, এটা আমার প্রতিষ্ঠান, এখানে নিয়ে আসছি আমি, ওর প্রতিষ্ঠানে যাই নাই। হ্যাঁ, ওরে নিয়ে আসছি। আপনি বলেছেন যে নকল কাবিন দিয়ে 2 বছর আমার সাথে সংসার করতে, এই নকল কাবিনটা দিয়ে কিভাবে সংসার করতে এটার উত্তর চাই। ভাই সাইলেন্ট আসল উত্তর চাই। আপনারা যেভাবে দেখেছেন ওইভাবেই করেছেন। এগুলা খুব ভিতরের গল্প ভাই, অনেক মারপেচ আছে এগুলোর মধ্যে। এখন এগুলো আবার যদি টানতে যাই তাহলে আবার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আমি চাই মামলাগুলো শেষ হয়ে যাক, আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক, আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি। ওর মতন কাজ করুক, কন্টেন্ট ক্রিয়েট করুক, ওর জব করে ওইখানে যাক, আমি আমার মতন বিজনেস করি, কন্টেন্ট করি, ঘোরাফেরা করি। এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে, যেটা বললাম, আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা ইনশাআল্লাহ। জি ভাই, আপনি যখন একটা কুকুর পালবেন, সেই কুকুরের প্রতিও আপনার একটা সফট কর্নার থাকবে। 4 বছর পাললেও আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু, যেটাকে আমি 3 বছর 4 বছর পালছি, ওইটাকে আমি গতকালকেও স্বপ্নে দেখছি। সো ভালোবাসা কিন্তু থাকে ভাই, ভালোবাসা থাকে, এটা কিন্তু চলে যায় না একবারে। একটু ঘৃণা আছে বা কষ্ট পাওয়ার কারণে কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি একটু ভালোবাসা যেহেতু আছে কথা বললেন, তাহলে আমি একটু জানতে চাইবো, আমরা শেষ করি ভাই, শেষ করি। জেলখানে বসে লাইলা সেকেন্ডে মনে করছি যে আমাদের মামলা করছে। আরেক ভাই কোশ্চেন করেন, আরেক ভাই কোশ্চেন। এ তোর এটা রে মানে জেলে বসে লাইলার কথা মনে করছে। আইয়া জনিবার কাছে আছে। আচ্ছা লাইলা, ওই বল আরিফ ভাই কি বলে? আমি বলছি মামুন যে এই যে লাইলা, মামুনকে বলছি জেলখানে বসে আপনার কথা মনে পড়ছে কিনা লাইলা? মামুন ভাই এটা জেলাসির কি আছে? এটা লালার রূপ এত সুন্দর, ওর রূপ যৌবন এত সুন্দর যে হাঁটু বসে কেন পছন্দ করে। আচ্ছা লাইলা, আমাদের লাইভে একজন আপনাকে তিতা বেহায়া বলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? ভালোবাসার ক্ষেত্রে তিতা ভাই আর হচ্ছে খারাপ কিছু হলো এটাও। ভালোবাসার ক্ষেত্রে মানুষ নির্লজ্জ হতে পারে, বেহায়া হতে পারে, ভালোই তো বাসছে। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি আপনার নতুন একটা নাগরিক আসছে, তার আছে এখন দুজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? দুজনে কি ম্যানেজ করে? আরে আজব তো, আচ্ছা, আমি তো বললাম ওর সাথে পার্সোনাল রিলেশন নাই আর সোশ্যাল আমার। মিডিয়াতে যাকে দেখছেন ও আমার কোলাবোরেশন পার্টনার, ও এখানেই আছে, খুঁজে বের করেন, এখানেই আছে, ও আমার কোলাবোরেশন পার্টনার, খুঁজে বের করেন। মামুন আমার পার্সোনাল নায়ক, কোশ্চেনটা হচ্ছে ব্যক্তিগত নায়ক। আপনি একজন হয়ে দুজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? না, আমি তো হ্যান্ডেল করার কথা না, নায়কের জায়গায় নায়ক আর জীবন সঙ্গীর জায়গায় জীবন সঙ্গী। আচ্ছা সবাই তো প্রশ্ন করতে, আমি একটা প্রশ্ন করি, আপনি প্রায় সময় দেখা যেত যে আপনি পাশে একজনকে বসে মামুনকে অবস্থায় গালাগালি করতে, সেটা আপনি শুনছেন, আপনার কখনো এই জিনিসটা দেখবেন, এখন কি কনফিডেন্স সামনের দিকে এই জিনিসটা করবেন? ওকে গালাগালি করার ব্যাপারটা না, আর করবো না, ও করবে না, আমরা দুজনেই করবো না। আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যত কনফ্লিক্ট ছিল দুজনের মাধ্যমে সেটা আমরা এন্ড করে দিচ্ছি। প্রিভিয়াস কোনো কথা এই কনফারেন্সের এখন পরে থেকে আর আসবে না। হ্যাঁ সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে।
ওর মতো থাকছে, আমি আমার মতো থাকছি, ওর বাসায় থাকছে, আমি আমার বাসায় থাকছি, আমি আমার মতন বিজনেস করছি, ওর মতন জব করছে, প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করব, ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব, ব্র্যান্ড প্রমোশন করব, শপ ওপেনিং করব, সবকিছুই করব, প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় থাকবে। লাস্ট কোশ্চেন, আপনারা আজকে যে ঘটনাটা ঘটালেন সেটা আপনাদের পূর্ব পরিকল্পিত ছিল এবং আপনার না, এটা একদমই- একটু বলি, আপনার প্রিন্স কার্ড সেলুনের প্রমোশনের জন্য আপনি বারবার ওই কর্নার থেকে সেলুনের সামনে নিয়ে আসতেছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনারা নেক্সট আবার একটা ঘটনা ঘটাবেন, এইভাবে আলোচনায় আর কতদিন থাকবে? আমি একটা কথা বলি ভাই, আবার একটা ঘটনা ঘটাবেন এই বিষয়টা হচ্ছে খুবই ভুল। আপনারা একটা ব্যক্তি জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে কন্টিনিউয়াস। আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফরম্যাট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না। লাইফটা কারমা ঘুরতেই থাকে ভাই, লাইফে নিয়তি ঘুরতেই থাকে, কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না। এখন ঝগড়া ঝাঁটি সবার সংসারই হয়, সবার জীবনেই হয়, নর্মাল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। আমার কোনো ব্যবহার কেউ রাগ করবেন না ভাই।